শুরুতেই আপনার কাছে জানতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই মুহূর্তে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে? সেই সঙ্গে একজন লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আগামী বাংলাদেশ ঘিরে আপনার প্রত্যাশা এবং রাষ্ট্রভাবনা কি? দুটো প্রশ্ন কিন্তু। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ। না, প্রথমে একটা হলো যে আমরা যদি এভাবে ভাবি যে আমাদের পুরো গণঅভ্যুত্থানে এই যে আমরা আত্মত্যাগ হয়েছে, অনেকে শহীদ হয়েছেন এবং তারা জীবন দিয়েছেন, অনেক পঙ্গু হয়ে আছেন, সারা জীবন হয়তো এইভাবে তাদের কাটবে। এই পরিপ্রেক্ষিতে চিন্তা করি তারা কী চেয়েছিলেন। তারা যেটা চেয়েছিলেন সেটা হলো তারা একটা নতুন বাংলাদেশ চেয়েছেন। এখন নতুন বাংলাদেশ কথাটাকে আমরা কীভাবে বুঝবো? প্রথমত আমরা বুঝবো যে বাংলাদেশকে আমাদেরকে নতুনভাবে গঠন করতে হবে। তার একটা ফাউন্ডেশন লাগবে, তার লিগ্যাল ফাউন্ডেশন লাগবে, তার একটা দার্শনিক ফাউন্ডেশন লাগবে, যার ভিত্তিতে বাংলাদেশটাকে আমরা বানাতে পারবো। এখন এই বাংলাদেশ বানাতে পারার ব্যাপারটা গুরুত্বপূর্ণ কি জন্য? কারণ আমরা ৭২ সালে কিন্তু বাংলাদেশটাকে বানাতে পারি নাই। ৭২ সালে আমাদের লড়াইটা ছিল যে দেশ স্বাধীন করা। হ্যাঁ, আমরা যেহেতু আমরা ধরে নিয়েছি পাকিস্তানিরা আমাদের ভূখণ্ড দখল করে আছে এবং আমরা তাদের দ্বারা শাসিত হচ্ছি, ফলে তাদের কাছ থেকে তাদের বিরুদ্ধে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। ঠিক আছে? তো তাহলে এটা হলো ৭২ সালের আমাদের যে লক্ষ্যটা ছিল। কিন্তু এবারকার লক্ষ্যটা আমরা সম্পূর্ণ ভিন্ন রকম। এবারকার লক্ষ্যটা কিন্তু নতুনভাবে নিজেদেরকে গঠন করা। নিজেদেরকে গঠন করার কথা কিন্তু রাজনৈতিকভাবে গঠন করা, জাতিবাদ আকারে না, যে আমি বাঙালি, কি আপনি ইসলামপন্থী, কি ও নাস্তিক, কি ও আস্তিক, কি ও হিন্দু, কি ও মুসলমান, এটা না। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, পরে একটা রাজনৈতিক কমিউনিটির মধ্যে আমরা সকলে মিলে কি করে বাস করব, কি করে থাকবো কোনো বিভেদ ছাড়া। একই সঙ্গে আমাদের যে আশা যে আমরা একটা অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী জায়গায় আমরা পৌঁছাবো, আমাদের আশা যে পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হবে, আমাদের আশা যে আমরা এমন একটা সংস্কৃতি দেবো সারা পৃথিবীকে যাতে বাংলাদেশের নামটা একটা পৃথিবীতে জারি থাকে, তার একটা সুখ্যাতি হয়। এটা কিন্তু ছিল বাংলাদেশ গঠন করার পেছনকার কিন্তু চিন্তা। ওকে, এখন মানুষ কি দেখছে? মানুষ দেখছে যে আপনি যাদেরকে বসালেন কেমন এই পুরো আন্দোলনের মধ্যে দিয়ে, তারা শপথ নিলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। রাষ্ট্রটা কিন্তু রয়ে গেছে আগেরটাই, যেহেতু ওই যে আইনি যে ভিত্তিটা, সে আইনি ভিত্তিটা কিন্তু পুরনো, যার বিরুদ্ধে কিন্তু আমরা লড়লাম। এটা কিন্তু করার কথা ছিল না। এটা করার কথা ছিল একটা প্রোক্লেমেশন, একটা ঘোষণার মতন, যে আমরা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, যে তার যে পরম অভিব্যক্তি বা অভিপ্রায়, তার ভিত্তিতে আমরা শাসনভার গ্রহণ করছি, আমরা এসছি এবং আমাদের আদেশের ভিত্তিতে এখন এই রাষ্ট্রটা চলবে, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন একটা গঠনতন্ত্র, যেটাকে বলে কনস্টিটিউশন, আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করছি। এটা ছিল সিম্পল ব্যাপার। আপনি দেখেন সামরিক অভ্যুত্থান যখন হয় তখন কি করে সামরিক শাসক? সে সংবিধান স্থগিত রাখে এবং সে কি বলে, আমি ফরমান দ্বারা সে রাষ্ট্র চালায়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তো আপনি আদেশ দ্বারা চালাতে পারতেন। আপনি যাদেরকে নির্বাচিত করেছেন তারা তো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, জনগণই তাদেরকে নির্বাচিত করেছে। আমার তো নয় তারা জুড়ে এসে বসছে, তারা কোনো সামরিক অভ্যুত্থান করছে, তা তো না। আমরাই তাদেরকে বলেছি জনগণ যে হ্যাঁ, এরা আমাদের নির্বাচিত, আমাদের দ্বারা নির্বাচিত মানে আমরা জীবন দিয়ে যাদেরকে নির্বাচিত করেছি। তাহলে তাদের মর্যাদা তো যারা তথাকথিত নির্বাচিত হয়ে আসে তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। তো এরাই এসে কি করে শেখ হাসিনার কনস্টিটিউশনের অধীনে আবার শপথ নিল। সংবিধান নিয়ে আপনার একটি বক্তব্যকে যদি আমি কোট করি, যে ৭২-এর সংবিধান যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণ ওটা প্রণয়ন করেনি, এই সংবিধান অবশ্যই ফেলে দিতে হবে, এটা আসলে নেগোশিয়েবল না। এক্স্যাক্টলি। এই জায়গা থেকে আমার আপনার কাছ থেকে জানতে চাওয়া, তাহলে কি সংবিধান সংস্কারের কথা যে আমরা শুনছি, সংস্কারে কি সমাধান আসবে না? পুনর্লেখনই কি একমাত্র সমাধান? আসবে না। প্রথম কথা খুব ভেরি সিম্পল। আমি বাংলাদেশে একটা জনগোষ্ঠী, ফলে আমি নিজেকে কি করে গঠন করব এটা আমার অধিকার। বুঝতে পারছি কথাটা কি? আমি একটা পলিটিক্যাল কমিউনিটি, মানে বাংলাদেশ একটা পলিটিক্যাল কমিউনিটি, আমরা রাজনৈতিকভাবে একটা জনগোষ্ঠী, ফলে আমার তো অধিকার আছে আমি কি করে আমার সংবিধান প্রণয়ন করব। আপনি ৭২ সালে আমাকে সেই সংবিধান প্রণয়ন করতে দিলেন না। আপনি LFOর অধীনে যারা নির্বাচিত হয়ে গিয়েছিল পাকিস্তানে, তারা ফিরে এসে দাবি করলো যে তারাই বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে। কেন?
বাংলাদেশের নতুন গণপরিষদ হতে হলো না কি জন্য? বাংলাদেশে কেন সংবিধান প্রণয়নের জন্য নতুনভাবে নির্বাচিত হলো না এবং নতুন গণপরিষদ গঠন করা হলো না? এটা কিন্তু একদম আদি পাপ, এটা মনে রাখতে হবে। এই জন্য এটা নেগোসিয়েবল না। কারণ আপনি কোনো জনগোষ্ঠীকে সে নিজেকে নিজে গঠন করবার অধিকার আপনি হরণ করতে পারেন না। এটা আন্তর্জাতিক আইন বলুন, আপনি যে কোনো আইনের দিক থেকে তাকান, এটা রাজনৈতিক ইতিহাসের দিক থেকে তাকান এবং রাজনৈতিক সাহিত্যের দিক থেকে তাকান, দর্শনের দিক থেকে তাকান, যেখান থেকে দাঁড়ান না কেন, আমি একটা নতুন জনগোষ্ঠী, আমি কি করে চলবো, 10 জনকে নিয়ে আমি কি করে একটা রাষ্ট্রে বাস করব, এটা তো নিয়ম কানুন করবার অধিকার আমার। আপনি তো বাইরে থেকে পাকিস্তানের সংবিধান করবেন বলে আপনাকে আমি নির্বাচিত করেছি, আপনি ফিরে এসে তো আমাকে চাপিয়ে দিতে পারেন না যে কি ধর্মনিরপেক্ষতা, কি বাঙালি জাতিবাদ, কি সমাজতন্ত্র, আপনি চাপিয়ে দিতে পারেন না তো আমার উপরে এগুলো সব। এটাই হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল একটা অধিকার, আমার একেবারে মৌলিক একটা অধিকার, যেটা অস্বীকার করবার, হরণ করবার অধিকার আমাদের কাউকে দেওয়া উচিত না। এই জন্য আমি বলেছিলাম নন নেগোশিয়েবল।